স্থানান্তর করতে হবে না, ব্যালেন্স স্থানান্তর করতে হবে না, যেগুলো সেগুলো হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব। আর যেগুলো হচ্ছে পরবর্তী হিসাবকালে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে, পরবর্তী হিসাবকালে নিতে হবে যে সেই হিসাবগুলোকে বলে স্থায়ী বা বাস্তব হিসাব। বুঝতে পারছো? অস্থায়ী হিসাব মানে হচ্ছে যেগুলো পরবর্তী হিসাবকালে নিতে হয় না, এক হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ যেগুলো, সেগুলো হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব। আর যে হিসাবগুলো কন্টিনিউয়াস থাকে, পার্মানেন্ট থাকে, অর্থাৎ এক হিসাবকাল থেকে পরবর্তী হিসাবকালে যে স্থানান্তর করা হয়, সেগুলোকে স্থায়ী বা বাস্তব হিসাব বলে। আর প্রথমে বললাম যেটা, যেগুলো হচ্ছে টেম্পোরারি, পরবর্তী হিসাবকালে নেওয়া হয় না, যেমন আয় সমূহ, বিপরীত আয় সমূহ, ব্যয় সমূহ, বিপরীত ব্যয় সমূহ, মালিকের উত্তোলন হিসাব, আর কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ হিসাব, এগুলো হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব। অস্থায়ী হিসাব বলাটাই ভালো, নামিকটা একটু সনাতন পরিভাষা, আর হচ্ছে আধুনিক পরিভাষা, এগুলোকে অস্থায়ী হিসাব বলা হয়। তো প্রাচীন পরিভাষা এগুলোকে নামিক হিসাব বলে, এবং বর্তমানে অনেকে নামিক হিসাব বলতে পারে, সমস্যা নেই। নামিক বা নমিনাল অ্যাকাউন্ট, আর টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী হিসাব। তাহলে বলো তো অস্থায়ী হিসাব কোনগুলো? আয় ও বিপরীত ব্যয়, আর ব্যয় ও বিপরীত আয়, আর মালিকের উত্তোলন। মানে এগুলো বিপরীত গুলোকে আলাদা ভাবে না বললেও চলে, আয় সমূহ, ব্যয় সমূহ, মালিকের উত্তোলন বললেও হয়, কারণ বিপরীত গুলো তো অটোমেটিক চলে আসবে, বিপরীত গুলো তো মূল বিষয়ের সাথে অটোমেটিক চলে আসবে, ওইগুলো আলাদা ক্যাটাগরি হিসেবে বলার প্রয়োজন হয় না। আমরা এখানে সবকিছুকে মানে একেবারে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে এটা নিয়ে আসছি, বাট এটা বিপরীত হিসাবগুলোর কথা না বললেও চলে। পরীক্ষায় হয়তো বা বিপরীত হিসাবগুলোর কথা উল্লেখ থাকবে না, এটা আমাদের বুঝে নিতে হবে, তাই না? তাহলে অস্থায়ী হিসাব সমূহ কোনগুলো বললে? আয় সমূহ, ব্যয় সমূহ, আর মালিকের উত্তোলন হিসাব এক মালিকানার ক্ষেত্রে বলতে হয়, আর কোম্পানির ক্ষেত্রে উত্তোলনের জায়গায় কি বলতে হয়? লভ্যাংশ হিসাব বলতে হয়। কোম্পানির ক্ষেত্রে সেক্ষেত্রে মালিকের উত্তোলন না বললে কি বলতে হয়? লভ্যাংশ হিসাব। আর স্থায়ী বা বাস্তব হিসাব কোনগুলো? যেগুলো হচ্ছে পরবর্তী হিসাবকালে নিয়ে যেতে হয়, স্থানান্তর করতে হয়, যেমন সম্পত্তি, নগদের জের, এটা কি একটা হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ? নগদ হিসাব, এটা কি একটা হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ, না এটার জের পরবর্তী হিসাবকালে ট্রান্সফার করতে হয়? পরবর্তী হিসাবকালে ট্রান্সফার করতে হয়। যে কোনো সম্পত্তি, নগদ হোক, ব্যাংক জমা হোক, আসবাবপত্র হোক, দেনাদার হোক বা প্রাপ্য হিসাব হোক, বা যে কোনো বকেয়া সুদ হোক, প্রাপ্য সুদ হোক, যে কোনো সম্ভার হোক, যে কোনো ধরনের সম্পত্তি হলে সেটা পরবর্তী হিসাবকালে চলে যাবে, স্থানান্তর করা হবে। কিন্তু কোনো আয় কি পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা হবে? এক হিসাবকালের আয় কি আরেক হিসাবকালে নিয়ে যাওয়া হবে? যেমন বিক্রয় একটা আয়, এটা যে হিসাবকালের বিক্রয়, সেটা কি পরবর্তী হিসাবকালে আবার স্থানান্তরিত হবে, নাকি যে হিসাবকালটা সেই হিসাবকালে সমাপ্ত হবে? স্থানান্তরিত হবে না, যে হিসাবকালের বিষয় সেই হিসাবকালেই সীমাবদ্ধ থাকবে, বা হিসাবকাল শেষে এগুলোকে সমাপনী দাখিলার মাধ্যমে সমাপ্ত করতে হবে, ক্লোজ করতে হবে বা বন্ধ করতে হবে, সমাপ্ত করতে হবে বা ক্লোজ করতে হবে বা বন্ধ করতে হবে। আচ্ছা, তাহলে সমাপনী দাখিলার কাজ হচ্ছে অস্থায়ী হিসাবগুলোকে বন্ধ করা। অস্থায়ী হিসাবকে আমরা কয় ভাগে ভাগ করব? মোট 3 ভাগে বলতে পারো, আয় সমূহ, ব্যয় সমূহ, আর হচ্ছে মালিকের উত্তোলন, কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ। আর হচ্ছে তোমার এই ক্ষেত্রে আয় এবং ব্যয় বন্ধ করার পরে নতুন একটা অস্থায়ী হিসাব তৈরি হবে, একটা আনকমন বা অনিয়মিত একটা ইরেগুলার একটা অস্থায়ী হিসাব তৈরি হবে। সেই অস্থায়ী হিসাবটার নাম জানো? সমাপনী দাখিলা দাও। আয় সারাংশ হিসাব। হ্যাঁ, অস্থায়ী হিসাব বন্ধ করার সময় একটা নতুন ধরনের একটা আনকমন হিসাব, একটা ইরেগুলার হিসাব সৃষ্টি হবে, তার নাম হচ্ছে আয় সারাংশ হিসাব। কেন এটা সৃষ্টি হবে? কারণ আয়গুলো বন্ধ করার সময় আয়গুলোকে বন্ধ করে কোথায় নিতে হয়? আয় সারাংশ হিসেবে নিতে হয় প্রথমে, তারপরে আবার ব্যয়গুলোকেও বন্ধ করে কোথায় নিতে হয়? আয় সারাংশ হিসাবে নিতে হয়। আয় ব্যয় বন্ধ করে আয় সারাংশ হিসাবে নিয়ে যেতে হয়। এরপরে আয় সারাংশ হিসাবটাকে আবার বন্ধ করতে হয়, 3 নাম্বার ধাপ। সমাপনী দাখিলার 3 নাম্বার ধাপ কি? আয় সারাংশ হিসাবকে বন্ধ করে মালিকের মূলধন আর যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে সংরক্ষিত আয়ের মধ্যে নিতে হয়। তাহলে 1 নাম্বার ধাপ হচ্ছে আয়গুলোকে বন্ধ করে, আবার আয়ের যেমন কোন জের হয়? আয়ের ক্রেডিট জের হয়, আবার বিপরীত ব্যয়েরও কোন জের হয়? ক্রেডিট জের হয়।
এজন্য আয় এবং বিপরীত ব্যয় বন্ধ করে আয় সারাংশ হিসাবের ক্রেডিট পাশে নিয়ে যেতে হয়, ক্রেডিট পাশে নিয়ে যেতে হয়। আবার ব্যয়গুলোকে বন্ধ করে এবং বিপরীত আয়েরও কোন জের হয়, ব্যয়ের মতোই তো জের হয়, ব্যয় যেমন ডেবিট জের হয়, বিপরীত আয়েরও তেমন ডেবিট জের হয়। তাহলে ব্যয় এবং বিপরীত ব্যয়কে বন্ধ, বিপরীত আয়কে বন্ধ করে আয় সারাংশ হিসাবের কোন পাশে নিতে হয়, তাহলে ডেবিট পাশে নিতে হয়। তাহলে আয় সারাংশ হিসাবটা কিরকম, একটা অস্থায়ী হিসাব, কখন সৃষ্টি হয়, সমাপনী দাখিলা দেওয়ার সময় সৃষ্টি হয়। এই আয় সারাংশ হিসাবে তোমার আয় সারাংশ হিসাবের ভিতরে আয়গুলোর, আয়ের যে মোট যোগফল, মোট আয়টা কোথায় চলে আসবে, আয় সারাংশ হিসাবের কোন পাশে চলে আসবে, ক্রেডিট পাশে। যেমন প্রতিটি আয় এবং বিপরীত ব্যয় মিলে যদি টাকা হয় মনে করো 40,000, তাহলে সবগুলো আয় এবং বিপরীত ব্যয় মিলে ডেবিট হবে 40,000, আর এটা চলে যাবে আয় সারাংশ হিসাবে, ক্রেডিট হবে 40,000। আয় সারাংশ হিসাব ক্রেডিট হবে 40,000। বলতো এখানে আয় সমাপনী দাখিলায় আয় কি ডেবিট ক্রেডিট হয় না ডেবিট হয়? ক্রেডিট হয়। আয় তো অন্য সময় ক্রেডিট হয়, আর সমাপনী দাখিলা মানে কি, এটা মৃত্যু ঘটবে। এখন সমাপনী দাখিলার মাধ্যমে অস্থায়ী হিসাবের মৃত্যু ঘটবে, এটা সমাপ্ত হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। এজন্য তাহলে আয়গুলো সমাপনী দাখিলা দেওয়ার সময় আয়গুলোকে কি করতে হয়, ক্রেডিট করতে হয় না ডেবিট করতে হয়? ডেবিট করতে হয়। ডেবিট করতে হয়। যে প্রতিটি আয় ডেবিট, দেখছো প্রতিটি আয় কি হবে, ডেবিট। তাহলে প্রতিটি আয় এবং বিপরীত ব্যয় একই রকম, আয়ের যেমন ক্রেডিট জেড থাকে, বিপরীত ব্যয়েরও তেমনই ক্রেডিট জেড থাকে, সেজন্য এগুলো বন্ধ হয়ে ডেবিট করতে হবে, এগুলোকে বন্ধ করার জন্য ডেবিট করতে হবে। বুঝতে পারছো? আর তাহলে আয়গুলো এবং বিপরীত ব্যয়টা আমরা কথা না বলি, ব্যতিক্রমটা বললে বেশি পেঁচিয়ে যায়, তো এটা অ্যাভয়েড করি। তাহলে শুধু বিপরীতটা মনে মনে আমরা শিখে নিব, কিন্তু মূলটা বলবো। হ্যাঁ, তাহলে প্রতিটি আয় কি হবে, প্রতিটি আয় হিসাব ডেবিট। আর যেহেতু আয়গুলো ডেবিট হয়ে যাবে, কেন ডেবিট হবে, বন্ধ করার জন্য বা সমাপ্ত করার জন্য। আর এটা কোথায় চলে যাবে, আয় সারাংশ হিসাবে চলে যাবে। যেহেতু আয়গুলো বন্ধ করার জন্য আয়গুলো হয়েছে ডেবিট, তাহলে আয় সারাংশ হিসাব এখানে কি হবে, নিশ্চয়ই আয় সারাংশ হিসাবটা এখানে ক্রেডিট হবে, তাই না? আমি বলছি এখানে আয়ের পরিমাণ 40,000, তাহলে 40,000 টাকা হচ্ছে আয় সারাংশ হিসাবে এখানে ক্রেডিট হয়ে গেল 40,000। আবার ব্যয়, আমরা বিপরীত আয়টা এখানে অ্যাভয়েড করলাম, ব্যতিক্রমটা মূলটা বলি। হ্যাঁ, ব্যয়টা, ব্যয় হিসাব সমূহের কোন জের হয়, ব্যয় হিসাব সমূহের হচ্ছে ডেবিট জের হয়। ডেবিট জের হয়। তাহলে ব্যয়গুলোকে সমাপনী দাখিলায় কি ডেবিট করতে হবে? না, সমাপনী দাখিলায় তো এগুলো বন্ধ করতে হবে। যে হিসাব বন্ধ করতে হবে সেই হিসাবটা তো উল্টা হয়ে যাবে। বন্ধ করা মানে কি, উল্টা পাশে টাকা লিখলেই তো বন্ধ হয়ে যায়। তাহলে আয়গুলোকে বন্ধ করার জন্য আয়গুলোকে ডেবিট করতে হয়, আর ব্যয়গুলোকে বন্ধ করার জন্য ব্যয়গুলোকে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। ক্রেডিট করতে হয়। তাহলে ব্যয়গুলো হবে ক্রেডিট। মনে করো মোট ব্যয় হচ্ছে 30,000। হ্যাঁ, তাহলে আয় সারাংশ হিসাব নিশ্চয়ই এখানে কি হবে, বোঝাই যাচ্ছে। যেহেতু ব্যয়গুলো হয়ে যাবে ক্রেডিট, তার মানে হচ্ছে আয় সারাংশ হয়ে যাবে ডেবিট, একই পরিমাণ টাকা 30। এখানে যেহেতু 30,000, এখানে হবে 30,000। তাহলে ব্যয়গুলোর জন্য আয় সারাংশ কি হলো, ডেবিট হলো 30,000। বুঝতে পারছো? জি স্যার। এখন আয় বেশি ছিল না ব্যয় বেশি ছিল, এখানে আয় বেশি ছিল, এই কারণে আয় সারাংশ হিসাবের এখানে কোন জের হচ্ছে, ক্রেডিট জের। হ্যাঁ, যেহেতু আয় বেশি ছিল 40,000 ছিল, আর ব্যয় যেহেতু কম ছিল 30,000, সেই কারণে এখানে আয় সারাংশের কোন পাশ বেশি আছে, ক্রেডিট পাশ বেশি আছে। ক্রেডিট পাশ বেশি আছে মানে কি, ক্রেডিট জের আছে এখানে 10,000। এবার 3 নাম্বার ধাপে কি হবে জানো, আয় সারাংশ হিসাবটা বন্ধ করে এই টাকাটা আবার কোথায়, এই যে 10,000 টাকা যে এখানে জের আছে, আয় সারাংশের এখানে জের আছে কত টাকা, 10,000 টাকা। এই 10,000 টাকাকে এখন বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য কোন পাশে 10,000 লিখতে হবে বলো তো, উল্টা পাশে নিশ্চয়ই। পাশে। হ্যাঁ, কোন পাশে, ডেবিট পাশে। ডেবিট পাশে। এখানে 10,000 লিখতে হবে। তাহলে এখানে 10,000 লিখতে হলে আয় সারাংশ হিসাবে 10,000 লিখতে হবে ডেবিট পাশে যেহেতু, তার মানে 3 নাম্বার ধাপে আয় সারাংশ এখন ডেবিট করতে হবে, তাই তো? জি স্যার। 3 নাম্বার ধাপে আয় সারাংশ হিসাবটা কি হবে, ডেবিট হবে। ডেবিট হবে কত টাকা, 40,000 টাকা। আর যেহেতু আয় সারাংশ বন্ধ করে আমরা এটা কোথায় নিব, নিশ্চয়ই এটা বাসায় নিয়ে যাব না, নিশ্চয়ই কোন একটা হিসাবে নিব। সেটা কোথায়, আয় সারাংশ হিসাবটা বন্ধ করে এক মালিকানা প্রতিষ্ঠান হলে এটা কোথায় নিতে হয়, মালিকের মূলধন হিসাবে। আর যৌথ মূলধনী কোম্পানি হলে সেক্ষেত্রে আয় সারাংশ হিসাব বন্ধ করে কোথায় নিতে হয়, সংরক্ষিত আয় হিসাবে।
এটা তো তোমরা জানোই যে এক মালিকানা প্রতিষ্ঠানে মুনাফা হলে সেটা মূলধনের সাথে গিয়ে যোগ হয়, আর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানিতে মুনাফা হলে সেটা হচ্ছে সংরক্ষিত আয়ের সাথে যোগ হয়, তাই না? এক মালিকানা 10,000 হবে। হ্যাঁ 40 হবে না, এখানে 10,000 হবে। তাহলে এটা হচ্ছে আয় সারাংশ হিসাবটা ডেবিট করতে হবে 10,000, যেহেতু 10,000 টাকা যে ছিল, 40,000 তো ছিল না, আসলে ছিল 10,000। তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট হবে 10,000, আর হচ্ছে যেখানে যাবে সেটা হবে ক্রেডিট। এক মালিকানার ক্ষেত্রে হবে মালিকের মূলধন, আর কোম্পানির ক্ষেত্রে কি হবে? সংরক্ষিত আয়। এক মালিকানার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে মুনাফা, লাভ বা ক্ষতি হলে সেই লাভ ক্ষতিটা কোথায় যেন পাওয়া যায়? আয় সারাংশ হিসাবের ভিতরে পাওয়া যায়। লাভ ক্ষতিটা কোন হিসাব থেকে পাওয়া যায়? আয় সারাংশ হিসাব থেকে পাওয়া যায়। লাভ ক্ষতি কোন বিবরণীতে প্রদর্শন করা হয় বললে বলবা আয় বিবরণী। আর লাভ ক্ষতি কোন হিসাব থেকে পাওয়া যায় বললে বা কোন হিসাবে নির্ণীত হয় বললে বলবা আয় সারাংশ হিসাব। বুঝতে পারছো? যদি বলা হয় লাভ ক্ষতি কোন বিবরণীতে প্রকাশ করা হয় বা কোন বিবরণীর মাধ্যমে নির্ণয় করা হয়, তাহলে বলবো আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। আর যদি বলা হয় লাভ ক্ষতি কোন হিসাবের মাধ্যমে বের করা হয়, কোন হিসাবে লাভ ক্ষতি নির্ণীত হয়, তাহলে বলতে হবে আয় সারাংশ হিসাব। মানে এখানে আয় বিবরণী না বলে জাস্ট আয় সারাংশ বলতে হবে, বিবরণী শব্দটার পরিবর্তে সারাংশ বলতে হবে, আর কিচ্ছু না। তাহলে আয় সারাংশ ডেবিট 10,000, আর যেহেতু মালিকের মূলধন বা যৌথ মূলধনী কোম্পানি হলো তো মূলধন নাই, মালিকের মূলধন নাই, সেক্ষেত্রে হচ্ছে কোথায় চলে যাবে? সংরক্ষিত আয় হিসাবে। তাহলে মালিকের মূলধন অথবা সংরক্ষিত আয় হবে ক্রেডিট। কত টাকা এখানে? 10,000 ছিল। 10,000 এটাই পরের পৃষ্ঠায় লেখা আছে। তাহলে খুব ঠান্ডা মাথায় যদি কেউ একবার এটা বুঝতে পারে, সারা জীবন এটা ভুলা সম্ভব না। আর না বুঝে ঠাড়া মুখস্থ করার চেষ্টা করলে তাহলে দেখা যাবে সহজ জিনিসও তো মানুষ ভুলে যায়, না বুঝে মুখস্থ করলে। মুখস্থ করার আগে একটু বুঝে নিতে পারলে সুবিধা। আর মুখস্থ তো জোর করে মুখস্থ করা সম্ভব না, তাই না? মুখস্থ আমরা করব, কিন্তু সেটা অটোমেটিক হতে হবে। আমরা একটা জিনিস মাথা খাটিয়ে মুখস্থ করব, যাতে আমার মুখে সবসময় সেটা ইজিলি মুখের মধ্যে থাকে। আর যদি আমি জোর করে মুখের ভিতরে নিয়ে মানে অন্তস্থ করি বা মুখস্থ করি, সেক্ষেত্রে এটা কিন্তু বেশি দিন ধরে রাখা যাবে না। 3 নাম্বার ধাপে আমার কি করতে হবে? আয় সারাংশ হিসাব বন্ধ করতে হবে। আয় সারাংশ হিসাব বন্ধ করার জন্য মালিকের মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে, তাই তো? আর যৌথ, এটা বাম পাশ তো এক মালিকানা আর ডান পাশ হচ্ছে যৌথ মূলধনী। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে 1-2 কিন্তু একরকমই ছিল, কিন্তু 3 নাম্বারে এসে ভিন্ন হয়ে গেল। সম্পত্তি দাখিলার 1-2 কি এক মালিকানা হোক আর অংশীদারি হোক সেমই থাকবে, 1-2 সেম থাকবে, কিন্তু 3 নাম্বারে এসে চেঞ্জ হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। কারণ এক মালিকানায় হচ্ছে মালিকের মূলধন হিসাবে স্থানান্তর করতে হয় লাভ ক্ষতি, আর যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে লাভ ক্ষতি স্থানান্তর করতে হয় সংরক্ষিত আয় হিসাবে। তো এখানে সংরক্ষিত আয় হিসাবে স্থানান্তর করা হবে। এজন্য হচ্ছে যদি নিট লাভ হয়, বলতো নিট লাভ মানে কি? আয় সারাংশের কোন জের হয়েছে বোঝায়? ডেবিট জের না ক্রেডিট জের? তাহলে এটাকে যদি আমি স্থানান্তর করতে চাই বা বন্ধ করে, আয় সারাংশ বন্ধ করে মালিকের মূলধনে নিতে চাই, তাহলে জাবেদা কি হবে? জাবেদা কি লিখতে হবে? আয় সারাংশ ডেবিট, মালিকের মূলধন ক্রেডিট। আর যদি আমি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির জাবেদায় লিখতে যাই, তখন জাবেদা দাখিলা কি হবে? আয় সারাংশ সংরক্ষিত। 2 জায়গায় আয় সারাংশ ডেবিট, কিন্তু ক্রেডিট হবে। এক মালিকানা হলে মালিকের মূলধন, আর যৌথ মূলধনী হলে সংরক্ষিত আয়। আর এক মালিকানার ক্ষেত্রে উত্তোলন হিসাব বন্ধ করার জন্য দাখিলা কি হবে বুঝাই যাচ্ছে, এটা তো সহজ। উত্তোলন তো ডেবিট জের আমরা জানি, উত্তোলনে ডেবিট জের যেহেতু, তাহলে উত্তোলনকে বন্ধ করার জন্য উত্তোলন কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আর এটাকে কোথায় নিতে হবে? উত্তোলনকে নিতে হবে মালিকের মূলধন হিসাবে। সেজন্য মালিকের মূলধন কমে যাবে, তো উত্তোলনের কারণে কি হবে? মালিকের মূলধন কমে যাবে, এজন্য মালিকের মূলধন ডেবিট করতে হবে। আর যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কি হবে? যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে হ্যাঁ লভ্যাংশ বন্ধ করতে হবে। এখানে উত্তোলন বলতে কিছু নেই। এক মালিকানায় যেমন উত্তোলন আছে, যৌথ মূলধনী কোম্পানিতে উত্তোলন বলতে কিছু নেই, তার পরিবর্তে কি আছে? লভ্যাংশ। সেজন্য লভ্যাংশ হিসাব বন্ধ করার জন্য দাখিলা কি হবে? লভ্যাংশ যেহেতু ডেবিট জের প্রকাশ করে, তাই না? লভ্যাংশ কোন জের প্রকাশ করে? লভ্যাংশ মানে কিন্তু লভ্যাংশ প্রাপ্তি বোঝায় না। তুমি ওই যে প্রতিষ্ঠান কোম্পানি দিয়ে চিন্তা করবা, কোম্পানি কি লভ্যাংশ পায় নাকি দেয়?
হ্যাঁ, ব্যক্তি বা শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায়, কিন্তু কোম্পানি লভ্যাংশ দেয়। কোম্পানি নরমালি লভ্যাংশ দেয়, আর লভ্যাংশ পেতে পারে সেটা ব্যতিক্রম, যদি অন্য কোম্পানি শেয়ার ক্রয় করে। একটা কোম্পানি যদি অন্য কোম্পানি শেয়ার ক্রয় করে তাহলে লভ্যাংশ পেতে পারে, কিন্তু এখানে ওটা প্রাপ্তিকে বোঝাচ্ছে না। লভ্যাংশ শব্দটা দ্বারা বোঝাচ্ছে লভ্যাংশ দেওয়া বোঝায়, শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়া হয়েছে বোঝায়। তাহলে লভ্যাংশ দেওয়া হয়ে থাকলে এটা ডেবিট জের, এটাকে বন্ধ করার জন্য এটা কি করতে হবে, ক্রেডিট করতে হবে, তাই তো? আর ডেবিট, এটা এটার কারণে ডেবিট হবে কোনটা, নিশ্চয়ই সংরক্ষিত আয়। এগুলো দুইবার পড়লে মনে থাকবে। সমাপনী পরবর্তী রেওয়ামিল, সমাপন পরবর্তী রেওয়ামিল মানে কি, সমাপনী দাখিলা দেওয়ার পরে যে রেওয়ামিল, এই রেওয়ামিলে কি হবে, অস্থায়ী বা নামিক হিসাবগুলো থাকবে না, কারণ সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কি করেছি, অস্থায়ী বা নামিক হিসাবগুলোকে বন্ধ করে দিয়েছি। অর্থাৎ অস্থায়ী বা নামিক হিসাবগুলো সমাপনী দাখিলা পরবর্তী রেওয়ামিলে থাকবে না। অস্থায়ী বা নামিক হিসাব কোনগুলো মনে আছে, সকল আয় সকল ব্যয় বা বিপরীত আয় বিপরীত ব্যয় এবং উত্তোলন হিসাব, কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ হিসাব, এগুলো হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব। এগুলো সমাপনী দাখিলা দেওয়ার পরবর্তী রেওয়ামিলে থাকবে না। তো এমসিকিউ সলভ করি আমরা। থ্যাংক ইউ তোমাকে। আমরা আরেকজনকে একটু সুযোগ দিব। এখানে পরবর্তীতে কে ছিল, অর্পা সাহা। অর্পা সাহা, বলতো নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না? অস্থায়ী বা নামিক হিসাবগুলো বন্ধ করা হয়, আর স্থায়ী বা বাস্তব হিসাবগুলো বন্ধ করা হয় না। তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার? স্যার বি হবে আই থিংক। বন্ধ করা হয় না। এটা কি বন্ধ করা হয়, প্রাপ্য সুদ? জি না। আচ্ছা, প্রাপ্য সুদ একটা সম্পদ, সম্পদ বন্ধ করা হয় না। আর বিক্রিত মালের ক্রয় মূল্য বলতে বিক্রিত পণ্যের ব্যয়কে বুঝাইছে। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে বিক্রিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে ব্যয়কে বোঝাচ্ছে। এটা হচ্ছে বন্ধ হয়ে যায়। বিক্রয় আয় বন্ধ হয়ে যায়, অবচয় একটা খরচ বা ব্যয়, এটাও বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর একটা বলো, কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দেওয়া হয়, কোনটা বন্ধ করে দেওয়া হয় দেখো তো? উত্তোলন। হ্যাঁ, উত্তোলন তো আমাদের মুখস্থ থাকার কথা, এটা বন্ধ হয়ে যায়। মূলধন তো আর বন্ধ হয় না, আয় ব্যয় উত্তোলন এগুলো বন্ধ হয়ে যায়, আর কোম্পানি হলে লভ্যাংশ বন্ধ হয়ে যায়। তারপর একটা হচ্ছে কি আছে, আয় ব্যয় উত্তোলনের ভিতরে বিপরীত আয় বিপরীত ব্যয় গুলো আসবে। আচ্ছা, তারপর এখানে বন্ধ করা হয় হয় কোনটা তাহলে? পুঞ্জীভূত অপচয়। না, এই যে ক্রয় ফেরতটা বন্ধ করা হয়, কারণ ক্রয় ফেরতটা হচ্ছে বিপরীত ব্যয়। ব্যয় আয় ব্যয় যেমন বন্ধ করা হয়, বিপরীত আয় ব্যয় হলো বন্ধ করে দেওয়া হয়। আর অনুপার্জিত রাজস্ব তো হচ্ছে, রাজস্ব মানে আয়, অনুপার্জিত রাজস্ব মানে অগ্রিম আয় বা অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় হচ্ছে একটা দায়, এটা বন্ধ হয় না। পুঞ্জীভূত অপচয় হচ্ছে বিপরীত সম্পদ, বিপরীত সম্পদ বন্ধ হয় না। বিপরীত সম্পদ বন্ধ করা হয় না, বন্ধ করা হচ্ছে বিপরীত আয় বিপরীত ব্যয়। আয় ব্যয় এবং বিপরীত আয় বিপরীত ব্যয় এগুলো বন্ধ করা হয়। কুড়ি সঞ্চিতি ও বিপরীত সম্পদ, এটাও বন্ধ করা হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে নিচের কোনটি অস্থায়ী হিসাব? অস্থায়ী মানে নামিক বা অস্থায়ী যেগুলো বন্ধ করে দেওয়া হয়। তো এখানে কোনটা হবে অ্যান্সার? স্যার ভাড়া হিসেব। হ্যাঁ, এটা সহজ আছে, ভাড়া হিসাব। তারপরে যখন নিট ক্ষতি হয়, নিট ক্ষতি হলে, এখানে একটু ভুল আছে এই জন্য আমরা পাশে আবার ইংলিশটা রাখছি। এখানে বলছে নিট ক্ষতি হলে আয় বিবরণী ডেবিট বা ক্রেডিট কি হবে, ডেবিট হবে না ক্রেডিট হবে, কিন্তু আয় বিবরণী হবে না। আসলে শব্দটা হওয়া উচিত ছিল আয় সারাংশ হিসাব। আয় বিবরণী তো একটা বিবরণী, আর হিসাবের নাম তো আয় বিবরণী হিসাব না, তাই না? কি হিসাব? আয় সারাংশ হিসাব। ইংলিশে কি লেখা আছে? ইনকাম সামারি অ্যাকাউন্ট। ইনকাম সামারির বাংলা না জানার কারণে বিশ্ববিদ্যালয়ের টিচার ইংলিশে একটু বেশি স্ট্রং হয়, বাংলায় একটু বেশি দুর্বল হয়, সে কারণে তারা মাঝে মাঝে বাংলায় ভুল লিখে। তো এখানে আয় বিবরণী লিখে দিছে, তবে আমরা বুঝে নিতে পারবো, তাই না? বুঝে নিতে পারবো না, এটা যে আয় সারাংশকে বোঝাচ্ছে, আয় বিবরণী আয় সারাংশ বোঝাচ্ছে। আর এটা যেহেতু নিট ক্ষতি বলছে, নিট ক্ষতি মানে আয় সারাংশের কোন জের? ডেবিট জের। আয় সারাংশের যেহেতু ডেবিট জের, তাহলে এটা সমাপনী দাখিলা এটা উল্টা হয়ে যাবে। নিট ক্ষতি বলতে আয় সারাংশের ডেবিট জের, অর্থাৎ আয় সারাংশ হিসাবটা এখানে ডেবিট পাশে বেশি টাকা আছে, তাহলে আয় সারাংশ আবার ডেবিট করতে হবে। ডেবিট তো জের আছে, ডেবিট তো বেশি আছে, তাহলে আয় সারাংশের ডেবিট জের আছে, এখন কি আবার ডেবিট করতে হবে? ডেবিট তো করতে হবে না, ডেবিট পাস তো বেশি আছে। মনে করো ডেবিট পাশে ছিল 50,000 আর ক্রেডিট পাশে আছে মনে করো 35,000, এখন বেশি আছে ডেবিট পাস, ডেবিট জের আছে। যেহেতু ডেবিট জের আছে তাহলে আবার ডেবিট হবে না, এটা তো বুঝতে পারতেছো, ডেবিট হবে না। এটা বা কোনটা হবে চিন্তা করো, ডেবিট তো হবেই না। যেহেতু নিট ক্ষতি আছে মানে আয় সারাংশের ডেবিট জের আছে, এখন ডেবিট জের যেহেতু আছে সুতরাং আবার ডেবিট হবে না। ডেবিট জের থাকলে এটা বন্ধ করে এটা
এটাকে বন্ধ করার জন্য এটাকে ক্রেডিট করতে হবে। সো আয় সারাংশ এখানে ডেবিট হওয়ার প্রশ্ন ওঠে। ডেবিট ক্রেডিট তো খুব সিম্পল বিষয়, ঠান্ডা মাথায় চিন্তা করলে পারবা যে এটা ডেবিট হবে না, কারণ নিট ক্ষতি মানে ডেবিট জের। সো ডেবিট জের আছে, এখন এটাকে বন্ধ করার জন্য এটা করতে হবে, ক্রেডিট করতে হবে। এখন এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। এখানে দুইটা কারেক্ট অ্যান্সার আছে, এটা হচ্ছে সি এবং ডি দুইটাই কারেক্ট। অবন্টিত আয় মানে যে সংরক্ষিত মুনাফা, সংরক্ষিত আয়। এখন দুইটা কারেক্ট আছে, তো দুইটা কারেক্ট থাকলে বুঝে নিতে হবে টিচারটা হয় অ্যাকাউন্টিং একটু দুর্বল, অথবা তার ভাষাগত দুর্বলতা আছে, অথবা সে হয়তো মানে তার স্পাউসের সাথে ঝগড়া করছে, স্বামী বা স্ত্রীর সাথে ঝগড়া করছে। কারণ টিচার যেহেতু স্বামী বা স্ত্রীর সাথে ঝগড়া করে প্রশ্নের ভিতরে অনেক উল্টাপাল্টা করছে, এখানে যেমন ভাষাগত ভুল করছে, এখানে দুইটা অ্যান্সার করে ফেলছে। সো বুঝতে হবে টিচারটা একটু নিম্নমানের টিচার। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারও সবাই যে উচ্চমানের হবে তা না, দুই একজন তো ব্যতিক্রম, সব জায়গায় ব্যতিক্রম আছে, তাই না? তো ব্যতিক্রম টিচার এখানে প্রশ্ন করছে, সো দুইটা অ্যান্সার হয়ে গেছে। বুঝে নিতে হবে সে একটু লো লেভেলের টিচার। লো লেভেলের টিচার কি অ্যাকাউন্টিং করার সময় কোম্পানি নিয়ে চিন্তা করে না এক মালিকানা চিন্তা করে? এক মালিকানা চিন্তা করে। অন্য অপশন গুলো দেখলে বোঝা যাচ্ছে যে এখানে উত্তোলন নিয়ে কথা বলছে, মূলধন নিয়ে কথা বলছে, মূলধন নিয়ে কথা বলছে, উত্তোলন নিয়ে কথা বলছে। শুধু একটা অপশন সে বেশি দিয়ে ফেলছে, এটা হলো কোম্পানির দিয়ে ফেলছে, কিন্তু সেটাও যে সঠিক হয়ে গেছে সে এটা খেয়াল করেনি। যাই হোক, এক্ষেত্রে আমরা কোনটা অ্যান্সার দিব? নিশ্চয়ই সহজটা অ্যান্সার দিব। দুইটা অ্যান্সার হলে দুইটা অ্যান্সার হলে বুঝতে হবে টিচার হচ্ছে এক্ষেত্রে একটু দুর্বল, মানে শারীরিক ভাবে দুর্বল না, মানসিক ভাবে দুর্বল। এখানে দুর্বল মানসিক টিচার হওয়ার কারণে তার অ্যান্সারটা কি, সে কঠিনটা নিবে না সহজটা নিবে? সহজটা নিবে, সেক্ষেত্রে সহজ অ্যান্সার দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে নিচের হিসাবগুলোর কোনটি কখনো সমাপনী উত্তর রেয়ামিলে যায় না? সমাপনী উত্তর রেয়ামিল মানে সমাপনী দাখিলা দেওয়ার পরে যে রেয়ামিল তৈরি করা হয় সেই রেয়ামিলটি একটু ছোট হয়, অর্থাৎ এই রেয়ামিলের ভিতরে অস্থায়ী বা নামিক হিসাব আসে না। অন্য রেয়ামিলে কিন্তু অস্থায়ী বা নামিক হিসাব আসে, কিন্তু সমাপনী পরবর্তী রেয়ামিল বা সমাপন উত্তর মানে পরবর্তী, সমাপন পরবর্তী রেয়ামিলে অস্থায়ী বা নামিক হিসাব আসে না। তাহলে এখানে অস্থায়ী বা নামিক হিসাবটা আসবে না, কোনটা হবে অ্যান্সার? আয়কর হবে। আয়করটা হচ্ছে একটা খরচ, তাই এটা আসবে না। আচ্ছা, সমাপনী দাখিলা জাবেদা এবং খতিয়ান ভুক্ত করার পর কোন হিসাবটির ব্যালেন্স শূন্য হয়? অস্থায়ী বা নামিক হিসাবের ব্যালেন্স শূন্য হয়, বন্ধ হয়ে যায়, তো বন্ধ হওয়ার কারণে শূন্য হয়ে যায়। বন্ধ হওয়া মানে শূন্য হওয়া, দুই পাশ সমান হয়ে যায়, দুই পাশ সমান হয়ে গেলে শূন্য হয়ে যায়। কোনটা হবে অ্যান্সার? আচ্ছা, এই হবে। হ্যাঁ, আমরা আরেকজনকে সুযোগ দিব, তুমি একটু মিউট করে দিও। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো আমি তো বুঝতে পারছি এটা এ হবে অ্যান্সার, তাই না? এ যেহেতু সেবায় হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব, এটার যে শূন্য হয়ে যাবে। অন্যগুলো তো অস্থায়ী না, এই যে অস্থায়ী, অন্যগুলো স্থায়ী। স্থায়ী মানে কি দীর্ঘমেয়াদী বুঝাইছে, নাকি জাস্ট বুঝাইছে পরবর্তী হিসাবকালে যাবে? পরবর্তী হিসাবকালে যাবে। হ্যাঁ, স্থায়ী সম্পত্তি যেরকম অনেক দীর্ঘমেয়াদী বুঝায়, কিন্তু স্থায়ী হিসাব কি দীর্ঘমেয়াদী বুঝায় না। স্থায়ী হিসাবের বয়স মেয়াদ অনেক সময় 3 দিনও হইতে পারে, 1 দিনও হইতে পারে। যেমন প্রদেয় বেতন, এটা 1 দিন 2 দিন পরে কিন্তু পেমেন্ট করে দেওয়া হয়, পরবর্তী মাসের 1 তারিখে বা 2 তারিখে পেমেন্ট করে দেওয়া হয় প্রদেয় বেতন। কিন্তু এই প্রদেয় বেতনটা কি অস্থায়ী হিসাব না স্থায়ী হিসাব? স্থায়ী হিসাব। কারণ পরবর্তী হিসাবকালে যেহেতু যাবে, এটার বয়স যদি একদিনও হয়, এটার হায়াত যদি 1 দিনও হয়ে থাকে, কিন্তু এটা তো পরবর্তী হিসাবকালে যাবে। যেহেতু পরবর্তী হিসাবকালে যাবে, সুতরাং এটা অস্থায়ী হিসাব না। বুঝতে পারছো? এখানে অস্থায়ী স্থায়ী মানে কিন্তু এটা না যে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী, এটা না। জাস্ট বোঝাচ্ছে যে এটা পরের হিসাবকালে যাবে নাকি যাবে না, কন্টিনিউয়াস হবে নাকি টেম্পোরারি হবে, এটাই, আর কিছু না। জি স্যার। তো আমরা এই সমাপনী লিখন দিতে হয়, অন্য এই প্রশ্নটা সমাপনী লিখন দিতে হয় কিসের জন্য? অস্থায়ী বা নামিক হিসাবগুলোকে বন্ধ করে সেগুলোকে মালিকের মূলধন হিসাবে বা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে সংরক্ষিত আয় হিসাবে স্থানান্তর করার জন্য। সুতরাং সমন্বয় করার জন্য না। তারপরে হচ্ছে স্থানান্তরের জন্য, ঠিক আছে। ওই যে আমরা আয় ব্যয় বন্ধ করার পরে নিট মুনাফা বা নিট ক্ষতি পাই, এবং নিট ক্ষতি এবং মুনাফাকে মালিকের মূলধনে স্থানান্তর করি, এটা ঠিক আছে। উত্তোলন হিসাবে তার স্থানান্তর করা হয় না, মালিকের মূলধন হিসাবে স্থানান্তর করা হয়। সুতরাং এটাও সহজ ছিল। আর এই কোশ্চেনটা সলভ করতে পারবা? দেখো তো, 1 জানুয়ারি 2000 তারিখে যদি জমাকৃত মুনাফা হিসাবে যে 67,000 টাকা হয় এবং কোম্পানির, যেখানে কিন্তু জমাকৃত মুনাফা মানে কি সংরক্ষিত আয়, এই সংরক্ষিত আয়ের জেরের জন্য তো আর সমাপনী দাখিলা হবে না। সমাপনী দাখিলা তো এটার জন্য হবে না, সমাপনী দাখিলা হবে কোনটার জন্য? এই যে নিট ক্ষতি, লাভ ক্ষতির জন্য, তাই না? সমাপনী দাখিলা হয় 1 নম্বরে কিসের জন্য? আয় সমূহের জন্য।
2 নম্বরে কিসের জন্য? ব্যয় সমূহের জন্য। 3 নম্বরে কিসের জন্য? লাভ ক্ষতির জন্য। 4 নম্বরে কিসের জন্য? উত্তোলন বা লভ্যাংশের জন্য। সমাপনী দেখিলাম মোট 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আয় সমূহ বন্ধ করার জন্য, 2 নম্বরে ব্যয় সমূহ বন্ধ করার জন্য, 3 নম্বর হচ্ছে তোমার উত্তোলন, সরি 3 নম্বর হচ্ছে ওই যে লাভ ক্ষতি বন্ধ করার জন্য, লাভ ক্ষতি, তাই না? এখানে তাহলে এই যে এখানে যে ক্ষতি আছে, ক্ষতির জন্য সমাপনী দাখিলা হবে। কোনটা অ্যান্সার হবে? স্যার ডি নাম্বার। বোঝাই যাচ্ছে এই তিনটা তো হবেই না। এখন ডি হবে না ই হবে, একটু চিন্তা করতে হবে। এখানে নিট ক্ষতি আছে, নিট ক্ষতি হলে নিট ক্ষতিটা কোন হিসাবের কোন জের বোঝায়? নিট ক্ষতি স্যার আয় সারাংশ হিসাবের ডেবিট জের জের। বোঝায়। তাহলে আয় সারাংশ হিসাব হবে ক্রেডিট, আর ডেবিট হবে হচ্ছে যেখানে যাবে সেটাতে। তো এখানে যাবে কোথায়? যেহেতু এটা যৌথ মূলধনী কোম্পানি বোঝাই যাচ্ছে, যেহেতু জমাকৃত মুনাফা আছে, তাহলে যৌথ মূলধনী কোম্পানি হওয়ার কারণে এটা তোমার অ্যান্সার ঠিক আছে, এটা ডি হবে। যেহেতু নিট ক্ষতি আছে, এখানে যদি নিট লাভ দেওয়া থাকতো, ক্ষতি না দিয়ে লাভ দেওয়া থাকতো, তাহলে কি হতো? তাহলে স্যার ই আনসার হইতো, জমাকৃত মুনাফা হিসাবে ক্রেডিট হইতো। হ্যাঁ, কারণ নিট লাভ থাকলে সেক্ষেত্রে এটা আয় সারাংশ হিসাবের ক্রেডিট জের বুঝাইতো। আর আয় সারাংশের যদি ক্রেডিট জের হয় তখন এটা বন্ধ করার জন্য ওইটা হবে ডেবিট, আর যেখানে যাবে সেটা হবে ক্রেডিট। সেক্ষেত্রে জমাকৃত মুনাফা হয়ে যেত ক্রেডিট। আর লাভ ক্ষতি, যে লাভের যেটা বললাম, ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য। ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্লোজ করবা কিসের জন্য? মুনাফার জন্য। ইনকাম সামারি অ্যাকাউন্ট তো বুঝছো যে আয় সারাংশ হিসাব। তাহলে আয় সারাংশ হিসাব বন্ধ করার জন্য মুনাফা যেহেতু, তাহলে আয় সারাংশের এখানে কোন জের আছে? এখানে ক্রেডিট জের আছে। ক্রেডিট জের আছে, এটাকে বন্ধ করতে হবে। তাহলে এটাকে বন্ধ করার জন্য ইনকাম সামারি অ্যাকাউন্টটা এখন ডেবিট করতে হবে। আর হচ্ছে এটা যাবে যেখানে সেটা হবে ক্রেডিট। ইনকাম সামারিটা যাবে কোথায়? সংরক্ষিত আয়। কোম্পানি যেহেতু রিটেন আর্নিংস বা সংরক্ষিত আয় হিসাবে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই নিচের কোন হিসাবগুলো হিসাব বছর শেষে বন্ধ করা হয় না? বন্ধ করা হয় না কোনটা? অস্থায়ী বা নামিক হিসাবগুলো বন্ধ করা হয়, আর স্থায়ী বা বাস্তব হিসাবগুলো বন্ধ করা হয় না। এখানে দেখা যাচ্ছে কুরিন একটা অস্থায়ী হিসাব বা নামিক হিসাব, ব্যবহৃত সাপ্লাই অস্থায়ী হিসাব, প্রারম্ভিক মজুদ অস্থায়ী হিসাব, সমাপনী মজুদ হইলে এটা আবার স্থায়ী হয়ে যাবে। পুঁজি বোঝাবচর স্থায়ী। তারপরে হচ্ছে অনুত্তীর্ণ খরচ, মানে মেয়াদ উত্তীর্ণ হয় না এখনো, তাহলে এটা অগ্রিম বোঝাচ্ছে। অগ্রিম খরচ, এটাও হচ্ছে বন্ধ করা হয় না। অগ্রিম আয়, এটাও বন্ধ করা হয় না। কোনটা অ্যান্সার হবে তাহলে? স্যার বি নাম্বার। হ্যাঁ, বি নাম্বার হবে। সি তে তো বন্ধ করা হয়। অক্রয় হিসাব অস্থায়ী, বিক্রয়, অন্তর্মুখী পরিবহন বা অন্তঃপরিবহন, অপচয়, বেতন, কমিশন, এগুলো সবই অস্থায়ী বা নামিক হিসাব। আর আয় সারাংশ হিসাবে বন্ধ করা হয় না কোনটা? এখানে মজুদ পণ্য বললে সমাপনী মজুদকে বোঝায়। আর ওই যে বিক্রয় বাট্টা, ক্রয় বাট্টা, এগুলো সবই হচ্ছে অস্থায়ী হিসাব। বিক্রয় হচ্ছে আয়, আর বিক্রয় বাট্টা হচ্ছে বিপরীত আয়, ক্রয় বাট্টা হচ্ছে বিপরীত ব্যয়। এগুলো বন্ধ করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আরেকজনকে একটু সুযোগ দিব। ওয়ালাইকুম আসসালাম। সাবিনা আক্তার। একতরফা দাখিলা পদ্ধতিটা খুবই সহজ একটা পদ্ধতি। এটা হচ্ছে আমি একতরফা দাখিলা পদ্ধতিটাকে ভর্তি পরীক্ষার জন্য আরেকটু সহজ করার উদ্দেশ্যে আমি নিজে একটা আবিষ্কার করছি। সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়ের জন্য একটা সূত্র আমরা মুখস্থ রাখবো। এটা মুখস্থ রাখবো কিভাবে? এটা হচ্ছে কিভাবে আসছে দেখো। আমরা জানি হচ্ছে প্রারম্ভিক মূলধনের সাথে কি যোগ হয়? অতিরিক্ত মূলধন যোগ হয়। এটা তো আমরা জানি, অতিরিক্ত মূলধন যোগ হয়। যোগ হওয়ার পরে আমরা জানি এর সাথে হচ্ছে নিট লাভ হলে যোগ হয়, তাই না? নিট লাভ হলে যোগ হয়, আর উত্তোলন হলে বিয়োগ হয়, এটা আমরা জানি। এই যোগ বিয়োগগুলো করার পরে আমরা কি পাই? সমাপনী মূলধন। আচ্ছা, এগুলো করার পর সমাপনী মূলধন। এখন আমি যদি এখানে কোনো মাইনাস চিহ্ন না রাখতে চাই, তাহলে উত্তোলনটা ওই পাশে গেলে, এই পাশ থেকে ওই পাশে উত্তোলন চলে গেলে তখন কি হবে? প্লাস উত্তোলন হয়ে যাবে। তাহলে সমাপনী মূলধনের পাশে উত্তোলনটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। মাইনাস চিহ্ন না রাখতে চাইলে আমরা মাইনাসেরটা উল্টা পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। তাহলে সূত্র কি দাঁড়ালো? প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন নিট লাভ সমান হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন। এবার আমি যদি নিট লাভ বের করতে চাইলে এটাকে রেখে এই প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনটা ডান পাশে নিয়ে যাব না? আবার যদি আমি এখান থেকে নিট লাভ বের করতে চাইলে আমার এই সূত্র থেকে কি করতে হবে? প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনটাকে উল্টা পাশে নিয়ে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। তখন এই পাশে চলে যাবে, মাইনাস প্রারম্ভিক মূলধন হয়ে যাবে, আর হচ্ছে তোমার মাইনাস অতিরিক্ত মূলধন হয়ে যাবে। তাহলে নিট লাভের সূত্র কি দাঁড়ালো?
বন্ধনা। আচ্ছা বন্ধনা, তুমি আনমিউট করো তো, যে ছিল আমার সাথে তার নেটওয়ার্ক চলে গেছে বোধহয়। আচ্ছা ঋতিকা আনমিউট করো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঋতিকা, এই যে বুঝতে পারছো কিভাবে এই সূত্রটা আসছে? এটা কি আমি না বুঝে মুখস্থ করার ব্যাপারে কোনো উৎসাহ দিচ্ছি? না, এখানে হচ্ছে লাভটা আমি বের করার জন্য এই সূত্রটা আমার মুখস্থ করতেছি। এটা আমার হচ্ছে একদম বেসিক থেকে চলে আসতেছে, যে আমরা জানি প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করলে, তারপরে নিট লাভ যোগ করলে, তারপর উত্তোলন বিয়োগ করলে আমরা পাই সমাপনী মূলধন। এবার এখান থেকে যদি আমি উত্তোলনটাকে মাইনাস চিহ্নটাকে ঠিক প্লাস করতে চাই, তাহলে উল্টা পাশে নিয়ে যাব, সেক্ষেত্রে উত্তোলন চলে গেলে ওই পাশে প্লাস উত্তোলন হয়ে যাবে। এবার আমি যদি নিট লাভ বের করতে চাই, তাহলে নিট লাভ বের করার জন্য সেক্ষেত্রে কি হবে, ওই যে উত্তোলনের ওই পাশে সমাপনী মূলধন আর উত্তোলন যে এক পাশে চলে গেছে, সেই পাশে আবার প্রারম্ভিক মূলধনটা নিয়ে যাব, মাইনাস চিহ্ন দিয়ে দিব, এবং অতিরিক্ত মূলধন নিয়ে যাব, মাইনাস চিহ্ন দিব। তাহলে সূত্রটা কি দাঁড়াইলো তখন? নিট লাভের সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন। এটা নতুন করে মুখস্থ করতেছি, ব্যাপারটা কিন্তু তেমন না, আসলে এটা একদম আমাদের বেসিকের সাথে জড়িত। সো সমাপনী মূলধন আর উত্তোলন যোগ, প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন বিয়োগ, এটা আমাদের একদম মুখস্থ হয়ে যাবে। আর এক্ষেত্রে যদি ঋণাত্মক মান বের হয়, ঋণাত্মক মান বের হওয়া মানে তো লাভের বিপরীত জিনিস বের হবে। সো সেক্ষেত্রে নিট ক্ষতি বোঝাবে। হ্যাঁ, এই সূত্রটা আমাদের একদম ইজিলি মুখস্থ হয়ে যাওয়া উচিত। তারপরে আমরা আরেকটা ছক আয়ত্ত করব। এই ছকটার নাম দিচ্ছি কি আমি, একতরফা দাখিলা ও সমজাতীয় গাণিতিক সমস্যা। মানে হচ্ছে একতরফা পদ্ধতির বাইরেও যদি কোনো কোশ্চেন আসে, কিন্তু কি বলা যায় এটাকে, গোজামিলের কোশ্চেন বা মিশ্র পদ্ধতি যদি হয়, একতরফা এবং দুতরফাকে মিলায় কোশ্চেন অনেক সময় বানায় ফেলে টিচাররা, সেক্ষেত্রেও কিন্তু এই ছক দিয়ে সলভ হয়ে যাবে। এই ছকের ভিতরে আমি যেমন নিয়ে আসছি একতরফা দাখিলার বিষয়গুলো, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, নিট লাভ নিয়ে আসছি। আবার আমরা মোট আয়ও নিয়ে আসছি। মোট আয়ের হিসাব তো আর একতরফা দাখিলায় থাকে না, এটা তো দুতরফা দাখিলা পদ্ধতি, কিন্তু পরীক্ষায় অনেক সময় মোট আয় দেওয়া থাকে। সেক্ষেত্রে আমরা একতরফা দাখিলা ছকের মধ্যে এটা নিয়ে আসতে পারবো। যে পাশে নিট লাভ বসে সেই পাশে মোট আয় বসবে, আর যে পাশে নিট ক্ষতি বসে সেই পাশে মোট ব্যয় বসবে। যদি নিট ক্ষতি না দিয়ে মোট ব্যয় দেওয়া থাকে আর মোট আয় দেওয়া থাকে, বুঝতে পারছো, তখন নিট ক্ষতির পাশে নিট ক্ষতি না বসে মোট ব্যয় বসবে, আর নিট লাভের পাশে নিট লাভ না বসে মোট আয় বসবে। অর্থাৎ আয় ব্যয় দেওয়া থাকলে তখন আয়টা বসবে লাভের জায়গায় আর ব্যয়টা বসবে ক্ষতির জায়গায়। এভাবে বসাই দিলে কি হলো, এটা একতরফা দাখিলা এবং দুতরফা দাখিলার মিশ্রণ করে আমরা একটা ছক বানাইলাম। আর এই ছকটা উচ্চ মাধ্যমিকে তোমরা কি একতরফা দাখিলা পদ্ধতি পড়েছিলা? না স্যার। যদি পড়তা তাহলে একটু খটকা লাগতো, কারণ উচ্চ মাধ্যমিকে তোমরা এইগুলোকে বসাইতে হচ্ছে ডান পাশে আর এইগুলোকে বসাইতা বাম পাশে। তো এটা উল্টা একতরফা দাখিলা যেহেতু একটা উল্টা পদ্ধতি, এই কারণে উচ্চ মাধ্যমিক ওটাকে উল্টা করেই করা হইতো। এই কারণে প্রারম্ভিক মূলধন লেখা হইতো বাম পাশে, সমাপনী মূলধনটা লেখা হইতো ডান পাশে। উল্টা কাজ, কিন্তু মূলত মূলধন যেহেতু একটা মালিকানা সত্ত্ব হিসাব, তাই এটার প্রারম্ভিক জেটটা তো ক্রেডিট পাশে বসালেই ভালো হয়। সেই প্রেক্ষিতে আমি যেহেতু এটাকে একতরফা দাখিলা পদ্ধতি বলি নাই বা উল্টা পদ্ধতি বলি নাই, আমি কি বলছি, মিশ্রণ, তাই না? ওই যে একতরফা দাখিলা ও সমজাতীয় গাণিতিক সমস্যার মিশ্রণ বলছি। তো মিশ্রণ হওয়ার কারণে আমি এটা কিন্তু দুতরফা দাখিলার মতো করে একতরফার বিষয়গুলোকে নিয়ে আসছি। দুতরফা দাখিলা পদ্ধতির ছকে একতরফার বিষয়গুলো নিয়ে আসছি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির ছকে যদি একতরফা আমি নিয়ে আসি, সেক্ষেত্রে ছকটা কি দাঁড়াইছে বলতো, এক পাশে থাকবে, উল্টা করলে অ্যান্সার তো একই বের হবে। তুমি যদি সবগুলো জিনিস ডান পাশের গুলো বাম পাশে নিয়ে যাও আর বাম পাশের গুলো ডান পাশে নিয়ে যাও, অ্যান্সার কি একই বের হবে না? অ্যান্সারটা একই বের হবে, অ্যান্সার একই বের হবে। কিন্তু আমি এখানে চেষ্টা করছি মানে বেসিকটাকে ঠিক রেখে ছকটাকে সাজানোর জন্য। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে প্রারম্ভিক মূলধনের পাশে কি থাকবে, অতিরিক্ত মূলধন, আর থাকবে নিট লাভ। যদি নিট লাভ না থাকে সেক্ষেত্রে মোট আয় থাকতে পারে। হ্যাঁ, আর এছাড়া নিট ক্ষতিও থাকতে পারে অথবা মোট ব্যয়ও থাকতে পারে। আয় ব্যয় দুইটাই থাকতে পারে, অথবা আয় ব্যয় না থেকে লাভ অথবা ক্ষতি যে কোনো একটা থাকতে পারে। আর এদিকে হচ্ছে উত্তোলন থাকবে বাম পাশে, যদি থাকে, নাও থাকতে পারে। সমাপনী মূলধনটা থাকবে বাম পাশে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে সবসময় মনে রাখবো প্রারম্ভিক মূলধনটা আমরা ডান পাশে বসাবো, এক পাশে বসাবো, আর সমাপনী মূলধনটা অন্য পাশে বসাবো। আর একদম বেসিকটা ঠিক রাখার জন্য আমি চাইলে আমরা ওই যে সমাপনী মূলধনটা কিন্তু প্রথমেও লিখতে পারি, কোনো সমস্যা নাই, অ্যান্সার বের হবে। তবে বেসিক ঠিক রাখার জন্য আমি ছকটাকে সাজাইছি কিভাবে, ওই যে বাস্তবে যেভাবে ঘটে। বাস্তবে কি ঘটে, প্রথমে প্রারম্ভিক মূলধন আসে, তারপর অতিরিক্ত মূলধন আসে, তারপর
হলে ক্ষতি হয়, উত্তোলন করলে উত্তোলনটা সবার শেষে মাইনাস করতে হয়, আর লাস্টে বের হয় সমাপনী মূলধন। ক্রিয়াটাকে ঠিক রেখে সমাপনী মূলধনটা সবার শেষে বসাইছি, বুঝতে পারছো? তাহলে এই পাশে কি থাকে? প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন আর নেট লাভ। এই পাশে থাকবে যদি লাভ না হয় ক্ষতি হয় তাহলে এই পাশে, আর উত্তোলনটা সবার শেষে এখানে থাকবে, এবং সবার শেষে থাকবে হচ্ছে সমাপনী মূলধন। এই ছকের ভিতর থেকে যদি তোমাকে বলে তুমি উত্তোলন বের করো, তাহলে বের করতে পারবা না? এই ছকের মধ্যে থেকে উত্তোলন বের কিভাবে বের করবা বলো তো? নেট ক্ষতি আর সমাপনী মূলধনটা বাদ দিবা। এই বাম পাশের অন্যান্য বিষয় যেগুলো, এগুলো থাকলে এগুলো মাইনাস হবে, আর উল্টা সাইডের বিষয়, নিজের পাশের বিষয় সবসময় বিয়োগ হয়। ইকুয়েশন না এটা, বাম পাশ সমান ডান পাশ, এই যেখানে দুই পাশ সমান বোঝানো হয়েছে, দুই পাশ সমান বোঝানো হয়েছে, দুই পাশ সমান বুঝাইলে তাহলে যে কোনো পাশের একটা আইটেম যদি বের করতে চাও তাহলে সেটার পাশে যেগুলো আছে ওগুলো বিয়োগ হবে, আর উল্টা সাইডে যেগুলো আছে এগুলো কি হবে? যোগ হবে, তাই না? এগুলো প্লাস হবে। হ্যাঁ, যেমন অতিরিক্ত মূলধন বের করতে হলে এইগুলো সব প্লাস হবে, এগুলো সব প্লাস হবে, আর এই পাশের গুলো মাইনাস হবে। যদি তোমাকে প্রারম্ভিক মূলধন বের করতে বলে তাহলে কি হবে? যে বাম পাশের গুলো প্লাস হবে, আর যে ডান পাশের গুলো মাইনাস হবে। হ্যাঁ, ডান পাশের অন্যান্য আইটেম যেগুলো থাকবে সেগুলো মাইনাস হবে। আচ্ছা, এভাবে আমরা যে কোনো কিছু, এইখানে যে আইটেম গুলো আছে লাভ ক্ষতি ছাড়া, এখান থেকেও কিন্তু লাভ ক্ষতি বের করা যাবে, তবে লাভ ক্ষতি আমরা এখান থেকে বের করব না। কারণ কি? লাভ ক্ষতি বের করার জন্য তো আমাদের একদম শর্টকাট সূত্র একটা আছে, যে লাভ বের করতে হলে সমাপনী মূলধন আর উত্তোলন যোগ হবে, বাদ যাবে, আর এটাতে ঋণাত্মক মান বের হয়ে গেলে তখন হচ্ছে ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হবে। সুতরাং ধনাত্মক মান বের হলে কি লাভ হবে? মানে বেরই তো করতেছি, লাভটা ধনাত্মক মান বের হলে লাভ ছাড়া কি বের হবে? তো আমরা নরমাল রেজাল্ট বের হলে লাভ পাবো, আর যদি ঋণাত্মক মান মাইনাস বের হয়ে যায়, মাইনাস বেশি হয়ে যায়, ক্ষতি হয়ে যাবে। এই সূত্র দিয়ে লাভ ক্ষতি বের করবো। লাভ ক্ষতি চাইলে আমরা এই ছক দিয়ে বের করতে পারি, তবে এই ছকের মধ্যে শুধু শুধু বসাতে যাবো কেন? আমার এখানে যেমন ক্ষতি নাকি লাভ যদি পরীক্ষায় বলে দেয় লাভ অথবা ক্ষতির পরিমাণ কত, আমি তো জানি না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, তখন তো আমি ছকের মধ্যে কোন পাশেরটা যোগ করবো কোন পাশেরটা বিয়োগ করবো একটা কনফিউজড হয়ে যাব। তার চেয়ে বরং যদি আমি শুধু লাভের সূত্রটাই মনে রাখি তাহলে তো আমার দরকার নাই আর ক্ষতির সূত্র আলাদাভাবে শেখা। ক্ষতির সূত্র শেখার কি আলাদাভাবে ক্ষতির সূত্র শেখার কি প্রয়োজন আছে? না, প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করব এবার। থ্যাংক ইউ তোমাকে। আমরা নতুন কাউকে একটা সুযোগ দিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিনহা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা দেখো এখানে কি বের করতে যাচ্ছি, কোশ্চেনে কি বের করতে বলা হয়েছে? অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন বের করতে হলে যে আমাদের ছকটা ছিল সেই ছকের ভিতরে আমাদের ডান পাশে কি ছিল? প্রারম্ভিক মূলধন, তারপর অতিরিক্ত মূলধন, তারপরে হচ্ছে তোমার লাভ, আর যদি লাভ না থাকে, লাভ ক্ষতি না থাকে, লাভ বা ক্ষতি থাকলে এই পাশে লাভ আর এই পাশে ক্ষতি, আর লাভ বা ক্ষতি না থাকে যদি আয় ব্যয় থাকে তাহলে লাভের পরিবর্তে আয় বসবে আর ক্ষতির পরিবর্তে ব্যয় বসবে। তারপরে ক্ষতির পাশে আর জন্য কি থাকে? ক্ষতির পাশে থাকে উত্তোলন আর সমাপনী মূলধন। এই আইটেম গুলো একদম মুখস্থ হয়ে যাওয়া উচিত, তাই না? মুখস্থ হয়েছে তোমার? আচ্ছা, তোমার আনমিউট অপশনটা চলে গেছিল, মিউট হয়ে গেছিল। আচ্ছা, এই আইটেম গুলো কি মুখস্থ হয়েছে না তোমার? ডান পাশে কি কি? প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন আর লাভ। লাভ না থেকে যদি লাভ ক্ষতি কিছুই যদি না থাকে, আয় ব্যয় দেওয়া থাকে, সেক্ষেত্রে লাভের জায়গায় বসবে, লাভের জায়গায় আয় বসবে আর ক্ষতির জায়গায় ব্যয় বসবে। হ্যাঁ, লাভ ক্ষতি কিছু না থাকে। আর লাভ ক্ষতির মধ্যে যে কোনো একটা থাকলে, লাভ থাকলে ডান পাশে বসবে, ক্ষতি থাকলে বাম পাশে বসবে। এখানে বাম পাশে বসবে, ক্ষতি আছে এখানে, তাই বাম পাশে বসবে 40,000। আর প্রারম্ভিক মূলধন আছে 70,000। এটা ছক করে আমরা শিখতেছি, কিন্তু পরীক্ষার হলে ছক করার প্রয়োজন নাই। আমি তো জাস্ট খেয়াল করবো কি বের করতে হবে। অতিরিক্ত মূলধন। তো অতিরিক্ত মূলধন বের করতে বললে তো নিশ্চয়ই আমি এইগুলো বাম পাশের আইটেম গুলো যোগ করবো আর ডান পাশের আইটেম গুলো বিয়োগ করবো। তাহলে আমার প্রারম্ভিক মূলধন যেহেতু ডান পাশের আইটেম, এটা বিয়োগ করবো। তারপর নিট ক্ষতি যেহেতু বাম পাশের আইটেম, এটা যোগ করব। তারপরে সমাপনী মূলধন যেহেতু বাম পাশের আইটেম, এটা যোগ করব। উত্তোলনের পরিমাণ যেহেতু বাম পাশের আইটেম, এটাও যোগ করব, তাই না? যেহেতু আমরা ডান পাশের আইটেম বের করব, তাহলে বাম পাশের গুলো যোগ করব না? জি স্যার। ডান পাশের কোনো আইটেম বের করতে হলে বাম পাশের গুলো যোগ, আর ডান পাশের কিছু থাকলে এটা বিয়োগ।
তাহলে ডান পাশের কিছু থাকলে বিয়োগ, অতিরিক্ত মূলধন তো বেরই করতে হবে, এটা তো দেওয়া থাকবে না নিশ্চয়ই। তো অতিরিক্ত মূলধন বের করার জন্য আমরা তাহলে যোগ করতেছি তিনটা জিনিস আর একটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হিসাবটা সহজ করার বুদ্ধি কি বলতো? তোমরা যে ভোকাবুলারি ক্লাস যে করলা, টেকনিক শিখলা, টেকনিক শিখে কি লাভ হইছে? ভোকাবুলারি ক্লাসে তো অনলাইনে করছো না অফলাইনে করছো? অনলাইনে করছি। আচ্ছা, ক্লাসে যে কিছু টেকনিক দেখানো হয়েছে এটা দেখে তুমি নিজে এখন টেকনিক বের করতে পারবা না? জি স্যার, ভোকাবুলারি কিছু টেকনিক ওই দিন দেখানো হয়েছিল। আবার যে শীটটা যে পিডিএফ দেওয়া হয়েছে দেখছো, শীট পিডিএফ এর ভিতরে তো সবগুলো দেওয়া আছে, কিছু ক্লাসে পড়ানো হয়েছে আর শীটে। হ্যাঁ বলো। ইংলিশটা আর বাংলাটা একটু দেখা হয়েছে, বাকিগুলো দেখা হয়নি। ট্রান্সলেশন গুলো দেখছো? জি স্যার। আচ্ছা, ওই যে রিটেন পার্টটা দেখছো, এখনো ভোকাবুলারি পার্টটা দেখো নাই। আচ্ছা, যাই হোক, ওইগুলো দেখলে হচ্ছে আইডিয়া ক্রিয়েট হবে। এই আইডিয়া গুলো হচ্ছে অনেক কঠিন বিষয়, এটা নিয়ে আমি 18 সাল থেকে গবেষণা করতেছি ভোকাবুলারি নিয়ে। 18 থেকে 25 সাল, 7 বছর যাবত গবেষণা করে এই কয়টা মাত্র আমরা বানাইতে পারছি। আরো অনেক বানানো উচিত, কিন্তু এটা অনেক কঠিন কাজ, এটা অনেক সময় লাগবে। 7 বছরে মাত্র হয়তো বা এখনো পর্যন্ত আমি 70টা টেকনিক বা বানাইতে পারি নাই। মানে আমি একা না, এটা অনেক মানুষ মিলে আমরা কাজটা করতেছি। তো দেখা গেছে যে ইংলিশের টিচার, জুনিয়র টিচার, সিনিয়র টিচার সবাই মিলে, সিনিয়র টিচাররা তো সাধারণত এইসব টেকনিক বানাইতে আগ্রহী পায় না, কারণ এটা অনেক কষ্ট। মানে দেখা যায় শত শত ঘন্টা ব্যয় করার পরে 2-4টা পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, ঝামেলা। একজনের টেকনিক একজনের কাজে লাগে না। তো তবে এখন আমরা বাছাই করে 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 অনেক মডিফাই করতে করতে এটার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ এবং এবং হচ্ছে হাজার হাজার ঘন্টা ব্যয় করার কারণে কিছু ভালো টেকনিক হয়তো বা পাইছি, বাট এটা কাজটা কঠিন অনেক। তোমরা হচ্ছে নিজেরা বানাইতে পারলে ভালো হয়, কি নিজেরটা নিজে বানাইতে পারলে ভালো হয়। নিজেরটা নিজে বাজে হইলো ওটা মনে থাকে, আর অন্যে বানাইলে সেটা ভালো হইলো মনে থাকে কম। টেকনিকের ক্ষেত্রে বিষয়গুলো এরকম, অন্য যদি বানায় সে তো তার নিজের জীবন কাহিনীর উপর ভিত্তি করে, তার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বানায়, সো তোমার এটা একটু কম কাজে লাগবে। তবে আমরা যেগুলো দিচ্ছি সেগুলো আবার কাজে লাগবে কেন? এগুলো তো হচ্ছে আমরা ওই যে বললাম লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার ঘন্টা ব্যবহার করার পরে এই পর্যায়ে এই কয়টা বানাইছি মাত্র। তার মানে এগুলোতে এত বেশি শ্রম এবং অর্থ ব্যয় করা হয়েছে, এটা এগুলো এই কয়টা তোমাদের কাজে লাগবে। কিন্তু আমরা যদি শত শত বানাই তাহলে তোমাদের সেটা হয়তো কাজে লাগবে না, বাট অল্প অল্প কয়টা দিলে কাজে লাগবে। অল্প কয়টা তো হচ্ছে বাছাইকৃত, মানে এটার পিছনে অনেক শ্রম দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এই তোমার এইখানে হচ্ছে আমরা এই টেকনিকটা তাহলে এই শর্টকাট, এখানে যে ডান পাশ এবং বাম পাশের যোগ বিয়োগ গুলো করার ক্ষেত্রে তোমরা একটু বুদ্ধি খাটাবা। কিভাবে? এখানে দেখো তো বুদ্ধিটা কি খাটাতে হবে। যেমন যোগ বিয়োগ করবা বুদ্ধি খাটিয়ে, মানে বড় করে করবা না, ছোট করে করবা। যেমন এখানে আমি একটা মাইনাস করতে হবে, বাকিগুলো প্লাস করতে হবে। তো আমি দেখবো যে 70,000 টাকা যে মাইনাস করবো, কোনটা থেকে মাইনাস করলে আমার জন্য ভালো হয়। তো তুমি তোমার সুবিধা মতো যেখান থেকে মন চায় মাইনাস করে দিতে পারো। যেমন চাইলে তুমি এখান থেকে 50টা মাইনাস করে দিলা, আর এখান থেকে আরো 20 মাইনাস করে দিলা। হ্যাঁ, তাহলে 50 মাইনাস আর 20 মাইনাস করলে 70 মাইনাস হয়ে গেল। তাহলে এখানে আর থাকলো কত? আর 20,000। আর এখানে আছে 1,30,000। 1,30,000 সাথে এখানকার আর যে 20,000 আছে হাতে, সেই 20,000 1,50,000। এভাবে তুমি যদি মুখে মুখে মনে মনে হিসাব করে ফেলতে পারো তাহলে তোমার হিসাবটা অনেক ইজি হয়ে যাবে। আর যদি তুমি লিখতে যাও হিসাবটা কঠিন হবে, ব্রেনের উপর একটা ঝড় সৃষ্টি হবে। পরীক্ষার হলে তো এমনিতেই ব্রেন মানে একটু কম কাজ করে, অনেক ভয় বেশি কাজ করে পরীক্ষার হলে। তো হিসাবটাকে ইজি করে মানে আগে থেকে প্র্যাকটিস করবা, যাতে পরীক্ষার হলে গিয়ে আবার কঠিন করে হিসাব করতে না হয়। তো এইখানেও আরেকটা কোশ্চেন আছে, উত্তোলিত টাকার পরিমাণ কত, মানে উত্তোলনের পরিমাণ কত। উত্তোলন বের করতে হলে এটা কোন পাশের আইটেম? উত্তোলনটা ডান পাশে। এই মাত্র 6টা আইটেম। উত্তোলনটা বাম পাশে। হ্যাঁ, 6টা মাত্র আইটেম, এটা ডান বাম ভুলা যাবে না। ডান পাশে থাকবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, আর হচ্ছে তোমার লাভ। আর বাম পাশে থাকবে হচ্ছে ক্ষতি, উত্তোলন এবং সমাপনী মূলধন। এই 6টা জিনিস কোনোভাবে যেন ভুলে না যাও। এই 6টা জিনিস কোনোভাবে ভুলা যাবে না। এটা হচ্ছে খুবই সহজ একটা জিনিস, কিন্তু যদি তুমি নিজে ভালোভাবে আয়ত্ত না করো তাহলে ভুলে যাবা। খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবা, যাতে কখনোই সারা জীবনে যেন না ভুলো। প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন আর নেট লাভ, নেট ক্ষতি,
আর উত্তোলন আর সমাপনী মূলধন, এই আইটেম গুলো কেন বসছে যদি বুঝতে পারো তাহলে তোমার মনে থাকবে। কারণ প্রারম্ভিক মূলধন মানে তো এই পাশে থাকবে স্বাভাবিক, আর প্রারম্ভিক মূলধনের সাথেই তো অতিরিক্ত মূলধন আসবে স্বাভাবিক, নিট লাভ তার সাথে আসবে স্বাভাবিক, তাই না? আর উত্তোলন তো আর এই পাশে আসবে না, উত্তোলন তো মাইনাস করার জিনিস মানে উল্টা পাশে চলে যাবে, ক্ষতিও মাইনাস করার জিনিস মানে উল্টা পাশে চলে যাবে। সমাপনী মূলধন ও প্রারম্ভিক মূলধনের উল্টা বিষয়, তাই উল্টা পাশে চলে যাবে। সমাপনী মূলধন উল্টা পাশে যাবে। কোনটা কোন পাশে যাবে এটা নিশ্চয়ই মানে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নাই। আচ্ছা, আর এখানে তাহলে উত্তোলন বের করতে হলে উত্তোলন তো বাম পাশে থাকে, বাম পাশের মধ্যে কি কি দেওয়া আছে দেখি তো। 1 অক্টোবর মানে প্রারম্ভিক প্রারম্ভিক মূলধন, এটা তো ডান পাশের আইটেম, তাহলে উল্টা পাশের আইটেম ডান পাশেটা যোগ হবে। আর অতিরিক্ত মূলধন যেহেতু এটা হচ্ছে বিয়োগ হবে, কারণ না সরি এটাও যোগ হবে, কারণ এটাও তো ডান পাশে। হ্যাঁ, ডান পাশে কি থাকে? প্রারম্ভিক মূলধন থাকে, অতিরিক্ত মূলধন থাকে, মূলধন, নিট মুনাফা বা নিট লাভ লাভ থাকে, আর এই পাশে থাকে ক্ষতি থাকে, উত্তোলন থাকে, উত্তোলন আর সমাপনী মূলধন আর সমাপনী মূলধন থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে 35,000 হচ্ছে প্রারম্ভিক মূলধন, ডান পাশে যোগ হবে, যেহেতু উত্তোলনটা বের করবো আমরা, এটা বের করবো, উত্তোলনটা বের করবো, তাহলে ডান পাশের গুলো যোগ হবে, বাম পাশের গুলো বিয়োগ হবে। বাম পাশের গুলো বিয়োগ। এখানে 6,000 টাকা নিট মুনাফা, এটাও তো ডান পাশে, তাহলে এটাও যোগ হবে। আর হচ্ছে সমাপনী মূলধনটা লাস্টে আছে 40,000, এটা বিয়োগ হবে। এই যে সমাপনী মূলধন এটা আছে 40,000, এটা কি হবে? এটা বিয়োগ হবে। বিয়োগ হবে, তাহলে বিয়োগের আইটেম শুধু একটা আর যোগের আইটেম আছে 3টা। তো আমরা বুদ্ধি খাটিয়ে যদি করি, এটা অবশ্য সহজ আছে, সংখ্যাগুলো ছোট ছোট তো, 35 আর 2 37 আর 6 43, 43 থেকে 40 বাদ দিলে কত হবে? খুব সহজেই বের করা যাবে, 3,000 টাকা। বি নাম্বারটা आंसर হবে। হ্যাঁ, তারপর একটা আবার কি আছে, এটা তো উত্তোলন বের করতে বলছে। এখানে দেখা যাচ্ছে প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে, আমার তো সম্পদ দরকার না, দরকার হচ্ছে প্রারম্ভিক মূলধন দরকার, সমাপনী মূলধন দরকার। তো উত্তোলন বের করতে গেলে তো সম্পদটা আমার দরকার না, মূলধনটা দরকার। এখান থেকে মূলধনটা জেনে নিতে হবে। মোট সম্পদ 12,000 আর দায় হচ্ছে 2 লক্ষ টাকা বেড়ে 9 লক্ষ টাকায় দাঁড়িয়েছে। 2 লক্ষ টাকা বেড়ে যদি 9 লক্ষ টাকায় দাঁড়ায় সমাপনী দিনে, তাহলে প্রারম্ভিক দিনে কত ছিল? 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। সমাপনী দিনে যেহেতু 2 লক্ষ টাকা বেড়ে 9 লক্ষ টাকায় দাঁড়িয়েছে, এর মানে হচ্ছে এই দায়ের পরিমাণটা প্রারম্ভিক কত ছিল? 7 লক্ষ টাকা। হ্যাঁ, দায়ের পরিমাণ প্রারম্ভিক ছিল 7 লক্ষ টাকা। এটা অনেকে বোঝে না, তুমি বুঝতে পারছো। তাহলে প্রারম্ভিক ছিল কত, এটাই হচ্ছে বোঝার বিষয় এই কোশ্চেনটাতে। প্রারম্ভিক ছিল 7 লক্ষ টাকা। কিভাবে বুঝলা বলো তো, একটু বুঝাই বলো সবাইকে। স্যার এই জায়গায় বলা আছে যে দায়ের পরিমাণ 2 লক্ষ টাকা বেড়ে মোট 9 লক্ষ টাকা দাঁড়িয়েছে সমাপনী দিনে। তার মানে হচ্ছে সমাপনী দিনে যে আগে যে টাকাটা ছিল ওইটার সাথে সমাপনী দিনে 2 লক্ষ টাকা যোগ করার পরে 9 লক্ষ টাকা হয়েছে। তো এই 9 লক্ষ টাকার থেকে 2 লক্ষ টাকাটা বিয়োগ করলেই প্রারম্ভিক দায় যেটা ছিল ওইটা পাওয়া যায়। হ্যাঁ, তার মানে এখানে প্রারম্ভিক দায় ছিল হচ্ছে 7 লক্ষ টাকা। এখন প্রারম্ভিক দায় ছিল 7 লক্ষ টাকা আর প্রারম্ভিক সম্পদ ছিল 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। তার মানে প্রারম্ভিক মূলধন ছিল কত টাকা? 12 লক্ষ থেকে 7 লক্ষ বিয়োগ করলে 5 লক্ষ টাকা। হ্যাঁ, তাহলে প্রারম্ভিক মূলধনটা এখানে আমাদের প্রারম্ভিক মূলধনটা তাহলে 5 লক্ষ টাকা। প্রারম্ভিক মূলধনটা পাচ্ছি 5 লক্ষ টাকা। এই প্রারম্ভিক মূলধনটা বের করতে পারলে বাকিগুলো সহজ আছে। সমাপনী মালিকানা সত্ত্ব দেওয়াই আছে, তার মানে সমাপনী মূলধন মালিকানা সত্ত্ব মানে তো এখানে মূলধন বোঝাচ্ছে। তাহলে সমাপনী মূলধনটা হচ্ছে কত টাকা দেওয়া আছে? 8 লক্ষ টাকা। আর দেওয়া আছে হচ্ছে মুনাফা দেওয়া আছে হচ্ছে 2 লক্ষ টাকা। মুনাফা তো প্রারম্ভিক মূলধনের পাশে 2 লক্ষ টাকা। আর নতুন করে এত টাকা বিনিয়োগ, অতিরিক্ত মূলধন হচ্ছে 1,75,000 টাকা। আর লাভ যেহেতু হয়েছে নিশ্চয় ক্ষতি তো থাকবেই না, ক্ষতি থাকার এখানে প্রশ্ন ওঠে না। আর বাকি আছে শুধু উত্তোলনটাই তো বের করতে বলছে। তাহলে উত্তোলনটা বের করতে হলে আমরা ডান পাশের জিনিসগুলো যোগ করবো। এখান থেকে যে আমরা 5 লক্ষ পেয়েছি, এই 5 লক্ষ টাকা কি করব? যোগ করব। প্রারম্ভিক মূলধন যেহেতু এটা যোগ হবে, ডান পাশের এটা যোগ হবে। হ্যাঁ, তারপরে আর কি আছে? এই যে সমাপনী মূলধনটা এখানে কি হবে? এটা বিয়োগ হবে। তারপরে হচ্ছে 2 লক্ষ টাকা মুনাফা, এটাও কি হবে? যোগ হবে। আর অতিরিক্ত মূলধনটা ডান পাশের, এটাও যোগ হবে। তাহলে যোগের পাইছি 3টা, বিয়োগের হচ্ছে একটা।
তাহলে যোগের বিষয়গুলো সহজ আছে, 5 লক্ষ, 2 লক্ষ, 7 লক্ষ, আর এদিকে 1 লক্ষ আর 8,75,000। আর বিয়োগের বিষয় শুধু একটা, সেটা হচ্ছে 8 লক্ষ। 8 লক্ষ, তাহলে উত্তোলন হবে হচ্ছে 75,000 টাকা, বি নাম্বার। উত্তোলন হবে বি নাম্বার 75,000 টাকা। তারপরে থ্যাংক ইউ তোমাকে। আমরা আরেকজনকে একটু সুযোগ দিই। সাদিয়া সুলতানা বিথি, তুমি আনমিউট করতে পারো। ওয়ালাইকুম আসসালাম। এখানে দেখো হচ্ছে আমরা বের করব মুনাফা কত টাকা। মুনাফা কত টাকা যদি বের করতে চাই, ওই যে মুনাফার জন্য তো ছক দরকার নাই, আমাদের মুখস্থ রাখতে হবে। সমাপনী মূলধন আর উত্তোলন যোগ করব। যদি বলতে এখানে মুনাফা অথবা ক্ষতি কত টাকা, তাহলে একই সূত্র দিয়ে আমরা করতাম। মুনাফা বা ক্ষতি বললে বা মুনাফা বললে অথবা ক্ষতি বের করতে বললো, সব ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করব। পজিটিভ রেজাল্ট বের হলে মুনাফা আর নেগেটিভ রেজাল্ট বের হইলে ক্ষতি। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অতিরিক্ত প্রারম্ভিক আর অতিরিক্ত মূলধন বিয়োগ হবে, আর হচ্ছে সমাপনী মূলধন আর উত্তোলন যোগ হবে, তাই না? তাহলে হচ্ছে আমার মুনাফা বের হবে অথবা ক্ষতি বের হবে। পজিটিভ রেজাল্ট বের হলে মুনাফা, নেগেটিভ রেজাল্ট বের হলে ক্ষতি। তো এখানে প্লাস আছে 2টা, মাইনাস আছে 2টা। মাইনাসের 2টা মিলে কত আর প্লাসের 2টা মিলে কত, এটা খেয়াল করতে হবে। এখানে মাইনাসের 2টা মিলে কত, মাইনাসের 2টা মিলে হচ্ছে 5 লক্ষ টাকা, আর প্লাসের 2টা মিলে কত আছে 7,50,000 টাকা। তাহলে কত হইলো এখানে, মাইনাসেরটা বড় না প্লাসের? মাইনাসের চেয়ে প্লাস বড়। তার মানে হচ্ছে এখানে লাভ হয়েছে, মুনাফা হয়েছে। কত টাকা মুনাফা হয়েছে বোঝাই যাচ্ছে। মাইনাস হচ্ছে 50,000, প্লাস যেহেতু 7,50,000, তার মানে হচ্ছে 2.5 লক্ষ টাকা মুনাফা হয়েছে। আর উত্তোলন বের করতে হলে, এটা আমরা তো অলরেডি শিখে ফেলছি, উত্তোলনের পরিমাণ বের করতে হলে প্রারম্ভিক মূলধন তো উত্তোলনের উল্টা পাশে থাকে, এটা যোগ হবে, তাই না? ডান পাশে থাকে। সমাপনী মূলধনটা বাম পাশে থাকে এবং উত্তোলনটা বাম পাশে থাকে, তাই এটা বিয়োগ হবে। মোটা এটা হচ্ছে উল্টা পাশে থাকে, তাই না? ওই যে লাভ যে পাশে থাকে, মোটা সেই পাশে থাকে, এটা যোগ হবে। আর মোট খরচ তো উত্তোলন যে পাশে থাকে সেই পাশে থাকে, ক্ষতি যে পাশে সেই পাশে খরচ থাকবে না, সুতরাং এটা হবে বিয়োগ হবে। আর মালিক মোট 1,05,000 টাকা অতিরিক্ত বিনিয়োগ করছে, অতিরিক্ত মূলধনটা উত্তোলনের উল্টা পাশে বসে, তাই না? উল্টা পাশে যেহেতু বসে, তাহলে এটাও যোগ হবে। যোগের আইটেম পেলাম কয়টা? 3টা। আর বিয়োগের আইটেম পেলাম 2টা। 2টা মিলে বিয়োগের আইটেম কত? 2টা মিলে 5,10,000। আর যোগের 3টা মিলে কত হয়? 3 লাখ আর 1 লাখ, 4 লাখ, 5,000 আর 95। তার মানে হচ্ছে এখানে এই 2টা মিলে হচ্ছে 2 লাখ, এইটা হলো 3,30,000। তার মানে 7,30,000 না মোট? জি স্যার। কিভাবে বের করলাম? এই যে এই 2টা দেখলে বোঝা যাচ্ছে 2টা মিলে একটা রাউন্ড ফিগার হয়ে যায়। এই 2টা মিলে রাউন্ড ফিগার কত হয়? 2টা প্লাস একসাথে করলে এটা 2টা মিলে 2 লক্ষ হয়। শুধু 95,000 1,05,000 যোগ করলে 2 লক্ষ, আর এর সাথে আরো যোগ আছে 3,30,000, তাহলে 2 লক্ষ আর 3,30,000 মিলে হয় 7,30,000। 5,30,000 নাকি 7,30,000? 5,30,000 না? জি স্যার। 5,30,000, তাহলে 5,30,000 হয়। আর এদিকে মাইনাস আছে 5,10,000, তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 20,000 টাকার পার্থক্য। এবং এখানে দেখা যাচ্ছে উত্তর হচ্ছে 20,000 টাকা। তারপরটা বলছে লাভ অথবা ক্ষতি কত টাকা। লাভ ক্ষতি বের করতে বললে আমরা ধরে নিব লাভ বের করব আমরা, যদি ঋণাত্মক মান বের হয় তাহলে ক্ষতি হবে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের দরকার কি? প্রারম্ভিক মূলধন অতিরিক্ত লাভ ক্ষতি বের করতে হলে সমাপনী মূলধন আর উত্তোলন যোগ হবে, প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন বিয়োগ হবে। এখানে দেওয়া আছে সম্পত্তি এবং দায়। সম্পত্তি এবং দায় বিয়োগ করলে তো আমরা মূলধন পেয়ে যাব, তাই না? প্রারম্ভিক সম্পত্তি আর দায় দেওয়া থাকলে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কত টাকা? 2 লক্ষ টাকা। আর দেওয়া আছে সারা বছর ধরে মালিক 50,000 টাকা বিনিয়োগ করেছে, অতিরিক্ত মূলধন এটা। তারপরে 1 লক্ষ টাকা উত্তোলন করেছে, আর বছর শেষে সমাপনী মূলধন প্রারম্ভিকের 20% বেশি। এই যে প্রারম্ভিক যে ছিল তার চেয়ে 20% বেশি। এটার তুলনায় 20% বেশি কত হয় দেখো তো? 10% করলে কত হইতো? 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে 20% সমান কত? 2 লক্ষ টাকার 10% তো আমরা সবাই বের করতে পারি। 10% যেহেতু পারি, তাহলে 20% পারবো। 10% যেহেতু 20,000, তার মানে 20% তাহলে কত? 40,000। 40,000 ডাবল হবে। 10% এর ডাবল হচ্ছে 20%।
10% যেহেতু মুখে মুখে বের করা যায়, তাহলে 20% মুখে মুখে বের করা যাবে, 40,000। তাহলে 20% বেশি মানে কি 40,000 বেশি, তাহলে সমাপনী মূলধন 40,000 বেশি বলতে ওই 2 লক্ষ টাকার চেয়ে 40,000 বেশি, তার মানে 2,40,000। এটা হচ্ছে সমাপনী মূলধন। এবার বের করতে হবে লাভ ক্ষতি। লাভ ক্ষতি বের করতে বললে সমাপনী মূলধন আর উত্তোলনটা যোগ হবে। উত্তোলন কি আছে? হ্যাঁ আছে, উত্তোলনটা যোগ হবে। আর প্রারম্ভিক মূলধনটা আর অতিরিক্ত মূলধনটা বিয়োগ হবে। তাহলে যোগ কত? যোগ হচ্ছে 2,40,000 আর 1,00,000, 3,40,000। 3,40,000 হচ্ছে যোগ, আর বিয়োগ কত? বিয়োগ হচ্ছে তোমার 2,00,000 আর 50,000, তার মানে 2,50,000 হচ্ছে বিয়োগ। তাহলে বিয়োগ করলে কত হবে? 90,000 না? এখানে বোঝা যাচ্ছে 40 উপরে নিচে 50, 10,000 নিচেরটা বেশি, মানে কি 3,40,000 থেকে 2,50,000 বাদ দিলে 90,000 টাকা হবে। তাহলে 90,000 টাকা কি লাভ? পজিটিভ প্লাসটা এখানে বড় ছিল, প্লাস বড় ছিল যেহেতু, তার মানে কি লাভ হয়েছে 90,000। আর এখানেও লাভ ক্ষতি বের করতে বলছে। প্রারম্ভিক মূলধন কি হবে? বিয়োগ, সমাপনী মূলধনটা হবে যোগ, অতিরিক্ত মূলধনটা বিয়োগ, আর উত্তোলনটা যোগ। তাহলে যোগের আইটেম দুইটা মিলে কত? 1,55,000। আর এই দুইটা বিয়োগ করলে, এই দুইটা বিয়োগের আইটেম দুইটা একসাথে করলে কত হয়? 2,50,000। তাহলে 1,55,000 হচ্ছে যোগের আইটেম, আর বিয়োগের আইটেম হচ্ছে 2,50,000। তার মানে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। ওটা এটার থেকে ওইটা বড়, তার মানে 95,000 টাকার পার্থক্য আছে, বোঝা যাচ্ছে 95,000 না? জি স্যার। এই হিসাবটা মুখে মুখে করে একটু শিখবা, সবাই প্র্যাকটিস করবা, বেশি বেশি করে মুখে মুখে প্র্যাকটিস করবা, ক্যালকুলেটর দিয়ে করবা না। তাহলে এখানে 2,50,000 আর 1,50,000 হইতো, তাহলে তো 1,00,000 টাকা পার্থক্য হইতো, কিন্তু এখানে তো 1,00,000 না, 5,000 বেশি আছে। তো মাইনাসের আইটেমটা বড়, 2,50,000 হচ্ছে বড়, আর প্লাসের আইটেমটা আছে 1,55,000। বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে, চিহ্ন হবে বড়টা, তাই না? তাহলে এখানে মাইনাস, বিয়োগ করলে হচ্ছে তোমার এই 55,000 যেহেতু, তাহলে 5 আছে 10 হবে, 5 হলে 3টা শূন্য ডানে আছে, হাতে থাকে 1, তাহলে 6 আছে 15 হইব, 9 হইলে হাতে থাকে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে কিছু হবে না। 95,000 মাইনাস 95,000 টাকা মানে ক্ষতি হয়েছে 95,000। এটাও ওই রকমই কোশ্চেন, লাভ ক্ষতি বের করতে বলছে বোধ হয়। আয়, এই যে অর্জিত আয় বা ক্ষতি মানে লাভ ক্ষতি, নিট আয় বা নিট ক্ষতি বের করতে বলছে। নিট আয় বা নিট ক্ষতি বের করতে বললে আমার কি করতে? প্রারম্ভিক, এই যে বিগিনিং অফ দ্য ইয়ার মানে কি প্রারম্ভিক, এন্ড অফ দ্য ইয়ার মানে কি সমাপনী। প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে আর দায় দেওয়া আছে, তাহলে সম্পদ থেকে দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন পাওয়া যাবে। প্রারম্ভিক মূলধনটা এখানে বিয়োগ করলে 90,000 পাওয়া যায়, তাই না? 1,50,000 থেকে 60,000 বাদ দিলে 90,000। আবার 2,40,000 থেকে 92,000 বাদ দিলে 2,40,000 থেকে 92,000 বাদ দিলে কত হয়? 1,48,000। মুখে মুখে এগুলো প্র্যাকটিস করবা সবাই। 1,48,000 এটা হচ্ছে কি সমাপনী মূলধন, আর 90,000 হচ্ছে প্রারম্ভিক মূলধন। সমাপনী মূলধনটা কি, যেহেতু লাভ ক্ষতি বের করতে হবে, তাহলে সমাপনী মূলধনটা হবে যোগের আইটেম, আর প্রারম্ভিক মূলধনটা হবে বিয়োগের আইটেম। আর এদিকে অতিরিক্ত বিনিয়োগ করে না, অতিরিক্ত মূলধন দেওয়া নাই। আর মাসিক 3,500 টাকা ব্যক্তিগত খরচ হিসেবে উত্তোলন করেছে। মাসিক 3,500 হলে আমার বার্ষিকটা বের করতে হবে 12 দিয়ে গুণ করে। 12 দিয়ে গুণ করলে 2টা শূন্য, 5 12 60, হাতে থাকে 1, 3 12 36, না 5 12 60, হাতে থাকে 6, আর 3 12 36 আর 6 42। তার মানে 42,000 টাকা হচ্ছে তোমার কি উত্তোলন। উত্তোলনটা কি যোগের আইটেম হবে না বিয়োগের আইটেম হবে? যেহেতু আমরা বের করবো হচ্ছে লাভ ক্ষতি, লাভ ক্ষতি বের করতে হলে উত্তোলন যোগের আইটেম। তাহলে যোগের আইটেম কত? 42 আর 1,48,000। এই 42 আর 1,48,000 যোগ করলে, হ্যাঁ স্যার কিছু 1,90,000 হবে। আর ওইদিকে প্রারম্ভিক মূলধন আছে হচ্ছে তোমার 90,000, মাইনাসের আইটেম। প্লাসের আইটেম হচ্ছে 1,90,000, মাইনাসের আইটেম আছে 90, শুধু 90,000। তাহলে রেজাল্ট হবে কি? প্রফিট হয়েছে 1,00,000 টাকা, তাই না? জি স্যার। 1,00,000 টাকা প্রফিট। এটাও একই রকম, এখানেও তোমার কি করতে হবে? লাভ ক্ষতি